প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। থ্যাংক ইউ স্যার। আমার নাম সুদীপ্ত ভট্টাচার্য। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আমি 2010 সালে মাধ্যমিক পাস করি, 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করি, 2017 সালে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করি। এরপর আমি মুম্বাইয়ে জে কুমার ইনফ্রা প্রজেক্টস লিমিটেড নামক একটি কোম্পানিতে 4.5 বছর জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে মেজর ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করেছি। তারপর আমি জবটা ছেড়ে দিই এবং বিটেক কমপ্লিট করি। এখন আমি কেরালার কোচিতে পোদ্দার ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানিতে মেজর এনএইচআই এর একটি প্রজেক্টে মেজর ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করছি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, তার মানে তোমার এক্সপিরিয়েন্স আগে হচ্ছে 4.5 বছর, আবার এখন মোটামুটি প্রায় আরো 2 বছর 3 বছর নাকি? না না, এই 5 মাস মতো। 5 মাস মতো। আচ্ছা, তোমার বিটেক কবে কমপ্লিট হয়েছে? বিটেক এই বছরই কমপ্লিট হয়েছে। আচ্ছা, দিয়ে 5 মাস মতো তুমি এখন ওখানে কাজ করছো। তো হ্যাঁ। তোমার কি ফেজ 2 তে নাম আছে? না না। আচ্ছা, মানে তোমার এখন ছট পুজোর পরেই হবে, তাই তো? আচ্ছা, এর হ্যাঁ আগের তোমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা ওই ব্রিজের উপরেই ছিল? হ্যাঁ, দুটো সেম, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। আর তুমি চয়েস কি দিয়েছো? পিডব্লিউডি ফার্স্ট চয়েস আছে, সেকেন্ড চয়েস আছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আচ্ছা থার্ড চয়েস আছে পিএইচই। আচ্ছা আচ্ছা। তো ব্রিজের কাজ দেখছো মানে তো ভালোই এক্সপিরিয়েন্স, এবং মোটামুটি 4.5 বছর এবং পরবর্তীকালে 5 মাস, মানে মোটামুটি এদিক ওদিক মিলিয়ে 5 বছরের এক্সপিরিয়েন্স। 5 বছর মতো। হ্যাঁ হ্যাঁ, স্যার। তো ভালো, একজন এলিজিবল ক্যান্ডিডেট। আচ্ছা, ডেস্ক স্ল্যাব বলতে আমরা কি বুঝি? ডেস্ক স্ল্যাব ডেস্ক স্ল্যাব বলতে মানে যেটার টপ যে স্ল্যাবটা হয়, যেটার উপর দিয়ে ব্রিজের ক্ষেত্রে বলবো আমি। ডেস্ক স্ল্যাব বলতে তুমি যা বোঝো আমাকে বলো। তুমি ব্রিজের ক্ষেত্রে বলো নাকি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বলবে, সেটা তোমার ব্যাপার। ব্রিজের মানে যেটার উপর দিয়ে ট্রাফিক মুভমেন্ট হয়, সেই স্ল্যাবটাকে ডেস্ক স্ল্যাব বলা হয়। আচ্ছা সুপারস্ট্রাকচার এটা একটা। আচ্ছা আচ্ছা, ডেস্ক স্ল্যাবে কি মেটেরিয়াল ইউজ করা হয়ে থাকে? ডেস্ক স্ল্যাবে কংক্রিট, স্টিল, আরসিসি আর কি, এবং প্রিস্ট্রেস কংক্রিট ইউজ করা হয়, মানে পরে পোস্ট টেনশনিং অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, তুমি সেটা দেখেছো, মানে পিটি বিমের কাজ করেছো? হ্যাঁ, আমি ব্যালেন্স ক্যান্টিলিভার সেগমেন্টে মানে করেছি। এমনি নর্মাল যেগুলো না গার্ডারের না, উপর আমি সেটা ডেস্ক বলছি স্ল্যাব না, আছে। আমি আমি একদম স্পেসিফিক বলছি। হ্যাঁ পোস্ট বলুন। টেনশন বিমের কাজ করেছো? পোস্ট টেনশন বিমের কাজ করেছো? হ্যাঁ, পোস্ট টেনশনিং বিমের কাজ করেছি। আচ্ছা, পোস্ট টেনশন বিমের কাজ করেছো। আর প্রি টেনশন দেখেছো? প্রি টেনশনিং কোনো না মেম্বার দেখোনি, তুমি না না। পোস্ট টেনশনিং এর কাজ করেছো। গুড। হুম। এবারে পোস্ট টেনশন তুমি আমাকে, যে এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটা তুমি আমাকে জলদি জলদি করে বলো। সেটা হচ্ছে পোস্ট টেনশন যে বিম রয়েছে তার জন্য তোমাদের ওখানে গ্রেড কত ছিল? আইএস কোড কত মিনিমাম গ্রেড রাখতে বলছে? পোস্ট টেনশনিং এর জন্য আমরা ইউজ করেছি M50 গার্ডারের জন্য, এবং ব্যালেন্স ক্যান্টিলিভার সেগমেন্টের জন্য M60 ইউজ করেছি। আর আইএস কোড জেনারেলি M30 গ্রেডের উপরে রাখতে বলে, মিনিমাম M30। আচ্ছা আচ্ছা, এখানে কি ওয়াটার সিমেন্ট রেশিওর কোনো ব্যাপার রয়েছে, যে ওয়াটার সিমেন্ট রেশিও এতই রাখতে হবে, এত রাখা যাবে না? এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পোস্ট টেনশন বিম যখন তোমরা কাস্টিং করাতে, তো তখন হুম। কোন কোন দিকগুলোকে তুমি নজর দিতে, বা কোয়ালিটি কন্ট্রোলে কোন কোন দিকগুলোর নজর দেওয়া উচিত ডিউরিং কাস্টিং? কাস্টিং এর সময় আহ, মানে এন্ড পোর্শনে ভালোভাবে কম্প্যাকশন করতে হবে, এবং সেখানে কংক্রিটিং এর আগে আমাকে দেখে নিতে হবে স্টিলগুলো ওখানে ওখানে যে মেস বা স্পাইরাল গুলো আছে সেগুলো প্রপার আছে কিনা। আচ্ছা, বা ওনিয়ন ওনিয়ন বাল্ব বলতে কি বোঝো? ওনিয়ন বাল্ব? অনিয়ন বাল্ব, না এটা আমি জানি না। তো তুমি রিইনফোর্সমেন্ট ওখানে লে করাওনি? রিইনফোর্সমেন্ট লে করাওনি, ওয়্যার লে করাওনি? তোমাদের কি স্ট্র্যান্ড ছিল না? স্ট্র্যান্ড ছিল না? স্ট্যান্ড ছিল। তাহলে স্ট্র্যান্ডের এন্ডে ওনিয়ন বাল্ব তৈরি করোনি? না।
তাহলে স্ট্যান্ডগুলোকে কিভাবে রেখেছিলে, মানে বুরিড করেছিলে কিভাবে? স্ট্যান্ডগুলোকে অ্যাঙ্কারেজ দিয়ে, মানে ওয়েজ দিয়ে, টাই যখন ওয়েজ। একটা স্ট্যান্ড থাকে, যখন একটা স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটা একটা সাইড কংক্রিটে বুরিড হয়, আরেকটা সাইড হচ্ছে কংক্রিটে ফ্রি থাকে, যার ফলেই কিন্তু পরবর্তীকালে আমরা সেখানে স্ট্রেস দিতে পারি। না, দুদিকে এরকম তো নয় ওপেন আমাদের। থাকবে না। দুদিকে ওপেন ওপেন ছিল, এবং মানে প্রোফাইলটা ছিল প্যারাবোলিক শেপে প্রোফাইল, এবং ওটার মধ্যে দিয়ে পরে কেবল এসটি স্ট্যান্ড, মানে ওটার মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপরে ওই অপোজিট সাইডে আচ্ছা, বিয়ারিং, এইচটি এবং স্ট্যান্ডের তারপরে কি কি টেস্ট হতো? এইচটি এইচটি যে স্ট্যান্ড রয়েছে তাতে কি কি টেস্ট হতো? টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ কত থাকতো? আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আমরা যে এইচওএসডি বার ইউজ করি, হুম। তার তার মডিউলাস অফ ইলাস্টিসিটি কত? HIST বা মডুলাস অফ ইলাস্টিসিটি 2 × 10⁵ নিউটন পার এম স্কয়ার। আর এই যে স্ট্যান্ডটা ইউজ করা হতো সেটার ইলাস্টিক ওটার মডিউলাস কত? 1.95 × 10⁵ নিউটন পার এম স্কয়ার। কেন এটা কম রাখা হলো কেন? মানে কম বলতে কম রাখা হলো কেন সেটাও তুমি আমাকে বলো, আর বলো যে এই যে ইটা কম তার মানে কোন কোন প্রপার্টিগুলোকে ডিফাইন করছে। মানে ই বেশি কোন একটা প্রপার্টির, ই বেশি কোন একটা মেটেরিয়ালের, ই বেশি কোন একটা মেটেরিয়ালের, ই কম, এটাতে কি ডিফাইন করছে? ইটা বেশি হলে স্ট্রেস বাই স্ট্রেনের রেশিওটা, মানে স্ট্রেসটা বেশি বেশি আসবে কম স্ট্রেনে। আর যেহেতু এইচটি স্ট্যান্ডের ইটা কম, তাই স্ট্রেসটা যত মানে নর্মাল স্টিলের তুলনায় বেশি মানে তুমি স্ট্রেনে কি কম। বলতে চাইছো, ই বেশি হলে পরে সেই মেটেরিয়ালটা বেশি ইলাস্টিক, নাকি ই কম হলে পরে সেই মেটেরিয়ালটা বেশি ইলাস্টিক? এটা আমাকে বলো। বেশি হলে। আমি কি আমার প্রশ্নটা তোমাকে বোঝাতে হ্যাঁ, পেরেছি? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বেশি হলে কম ইলাস্টিক। ই বেশি হলে কম ইলাস্টিক? তাহলে একটা একটা রাবার বলছো, একটা রাবার কম ইলাস্টিক স্টিলের থেকে, হ্যাঁ। তাহলে রবারের ই বেশি হবে? না, না, কি না না? ভুল বললাম। হ্যাঁ, কি বলছো সেটা তুমি আমাকে ক্লিয়ার করে বলো, মানে তোমাকে তো ক্লিয়ার করতে হবে, সেটা বলো, তোমাকে এত সময় থোড়ি দেবে। এটা আমি বুঝতে পারছি না এখন। আচ্ছা। আচ্ছা, ব্রিজের যে দেখেছো, ব্রিজের টাইপ কত রকমের হয় বলতে পারবে? হ্যাঁ, এই যে ব্যালেন্স ক্যান্টিলিভার টাইপ, সাসপেনশন টাইপ হয়, এবং কেবল স্টে ব্রিজ হয়। আচ্ছা। আচ্ছা, ব্রিজে যে পায়ার থাকে, পায়ারের সাথে কলমের পার্থক্য কোথায়? ইয়ার কলমের পার্থক্য। ব্রিজে পায়ার থাকে তো নাকি? হুম। না, ওটাকে পিলার বলে, কোনটাকে বলে? পিয়ার বলে। পায়ার বলে তাই তো, পিয়ার বা পায়ার যাই তো, পিলার হুম। বলে না তাই তো? না, কেন পিলার বলে না কেন? আর পায়ার আর কলমের ভিতর পার্থক্য কোথায়? নাকি পায়ারটাই কলম? হ্যাঁ, পায়ারটাই কলমের মতো কাজ করছে। না না, কাজ করছে না, আমি কাজ কি করছে সে তো আমিও জানি কাজ করছে। আমি বলছি পার্থক্যটা কোথায়, তাহলে তো ওটাকে আমি কলমই বলতাম, পায়ার কেন বলছি? জানা নেই স্যার। মানে কোনোদিন জিজ্ঞাসা হয়নি যে এটা কেন পায়ার, ব্রিজ বলে পায়ার নাকি? না, এরকম কোনো মনে আসে না। আচ্ছা। আচ্ছা, এখানে সব জায়গাতেই তুমি কি ফাউন্ডেশন দেখেছো, পাইল না ওয়েল ফাউন্ডেশনও দেখেছো? পাইল ফাউন্ডেশন। সব জায়গায় পাইল হয়েছে, কোথাও ওয়েল ফাউন্ডেশন দেখোনি? না। আচ্ছা। আচ্ছা, পাইল ফাউন্ডেশনে মোটামুটি পাইলের লেন্থ কিরকম ছিল, ডায়া কিরকম ছিল, বা এখন যেটা ডায়া করছো সেখানে কি রয়েছে? 1.5 মিটার ডায়া ছিল। আর
লেন্থ ছিল 25 মিটারের অ্যাবভ। আচ্ছা, 1.5 মিটারের যে পাইলের ডায়া যদি হয় তাহলে আমাকে ত্রিমি পাইপের মিনিমাম সাইজ কত রাখতে হবে? মানে 200 mm। ত্রিমি পাইপের ডায়াটা, সরি, সাইজ বলাটা উচিত নয়। হ্যাঁ, ডায়াটা 200 mm রাখতে হবে মিনিমাম। এটা কোথায় লেখা আছে? এটা 2911 কোডে লেখা আছে। আচ্ছা, তুমি পাইল হ্যাঁ, লোড টেস্ট দেখেছো? হ্যাঁ দেখেছি। কি কি লোড টেস্ট দেখেছো? ডাইনামিক লোড টেস্ট, পাইল ইন্টিগ্রিটি টেস্ট, এগুলো দেখেছি। তারপর স্ট্যাটিক লোড টেস্ট, স্ট্যাটিক লোড টেস্ট। মানে আচ্ছা, যেটা আচ্ছা, ইনিশিয়াল স্ট্যাটিক। লোড। আচ্ছা, ইনিশিয়াল লোড যেটা, রুটিনটা দেখোনি নাকি? রুটিনটা ডাইনামিকটাই রুটিনের মধ্যে পড়ছে। আচ্ছা, রুটিনের ভিতরে ডায়নামিক পড়ছে, রুটিনের ভিতরে স্ট্যাটিক পড়ে না? না, রুটিনের ভিতরে স্ট্যাটিক তো আমি দেখিনি। আচ্ছা, এই যে ডায়নামিক লোড যেটা বলছো, ডায়নামিক লোড টেস্ট, সেটা ইন্ডিয়ান কোন কোডে রয়েছে? ডাইনামিক লোড টেস্টটা IRC 78 আছে। আচ্ছা, আইএস কোডে নেই তাই তো? আইএস কোডে 2911 পার্ট 4-এ আছে ডায়নামিক লোড লোড টেস্ট, টেস্ট আছে? কিন্তু না, ডাইনামিক লোড টেস্টে যে হিলি ফর্মুলাগুলো ওইগুলো মডিফাইড হিলিস ফর্মুলা, ওগুলো IRC 78 আছে। আচ্ছা, আচ্ছা, ডায়নামিক লোড টেস্ট দিয়ে আমরা কি, মানে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় ডায়নামিক লোড টেস্টে? ডাইনামিক লোড টেস্টের সাহায্যে আমরা যেটা অ্যালাউয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি আছে তার 1.5 গুণ লোড, মানে ইম্প্যাক্ট লোড ওখানে অ্যাপ্লাই করি এবং দেখি ওটার সেটেলমেন্ট এবং আচ্ছা, কিরকম। অ্যালাউয়েবল কি সব বললে তুমি, সেই অ্যালাউয়েবল কি সবটা কি ডিজাইন লোডের সঙ্গে সমান? হ্যাঁ স্যার। তাহলে অ্যালাউয়েবল, সেটেলেবল এসব কথাবার্তা বলছো কেন? ডিজাইন লোড কথাটা কি আলাদা? না, না, আচ্ছা, কেন্টলেজ লোড বলতে আমরা কি বুঝি? কোথায় ইউজ হয় কেন্টলেজ লোড? ইনিশিয়াল লোড টেস্ট মানে যেটা স্ট্যাটিক লোড টেস্ট হয় ওখানে ক্যান্টলেজ মেথডে ইউজ হয়। হ্যাঁ, কত কত কেন্টলেজ লোডটা কত দেওয়া হয়ে থাকে? হ্যাঁ, ওটা ডিজাইন লোডের থেকে আহ, 2 গুণের বেশি দেওয়া হয়, মানে 2.5 গুণ মতো দেওয়া থাকে। আচ্ছা, আমরা যে লোড টেস্টটা করব, তো আমরা জেনারেলি তো ডিসপ্লেসমেন্ট দেখি অনেক সময় যখন আমরা স্ট্যাটিক লোডিং করি। তো সেই সমস্ত ক্ষেত্রে কত সময় অন্তর অন্তর লোড ইনক্রিজ করব, কত করে লোড ইনক্রিজ করব? এই মুহূর্তে মনে পড়ছে না আমার। না, তুমি লোড টেস্ট করিয়েছো তো? করিয়েছি কিন্তু এখন মনে করতে পারছি না। তো খুব মুশকিল ব্যাপার। তোমাকে থার্ড তো, পার্টি করতো তোমার আমি এটা ওখানে, এত, মানে তোমার এটা এত বড় একটা এক্সপিরিয়েন্স, তুমি এটা তো, মানে এটা ওখানে ফেলতে পারলেই তোমার হয়ে যাবে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি পাইলটা অনেকদিন আগে করিয়েছি, এখন রিসেন্ট আমি ব্যালেন্স ক্যান্টিলিভারটাই দেখছি, তার জন্য এটা মনে করতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে বলো, ল্যাটারাল লোড টেস্ট জানো? ল্যাটারাল লোড টেস্ট হয়। হ্যাঁ শুনেছি, কিন্তু এটার ব্যাপারে আমার আইডিয়া নেই। আচ্ছা, আচ্ছা, পিআইটিতে কি হয়? পিআইটিতে এটা পাইলের কংক্রিটের হোমোজিনিটিটা চেক করা হয়, কোনো ক্র্যাকিং আছে নাকি সেটা চেক করা হয়। আচ্ছা, পিআইটিতে কত পার্সেন্ট অবধি ছাড় দেওয়া হয়? পার্সেন্টেজ ছাড় দেওয়া, এটা তো জানা নেই স্যার। মানে পিআইটি টেস্টটা কিন্তু অ্যাকুরেট নয় তাই তো? তো সেই জন্য কিছু পরিমাণ ওতে অ্যালাউয়েবল ছাড় দেওয়া হয়, কিছু পার্সেন্টেজ। মানে তুমি পিআইটিটাও ঠিক মতো করে দেখোনি আর কি, তা বুঝতে পারলাম। তোমাদের ওখানে ওয়ার্ক মেথড স্টেটমেন্ট থাকতো না? কি স্যার? ওয়ার্ক মেথড স্টেটমেন্ট, হ্যাঁ, মেথোডোলজি, হ্যাঁ থাকতো। তো সেখানে লেখা থাকতো না, মানে সেগুলো পড়োনি তাই তো? না, ঠিক মতো দেখা হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ, একটু এবারে রোডে আসা যাক। আচ্ছা, হ্যাঁ স্যার। বিটুমিনের যে পেনিট্রেশন টেস্ট হয়, হ্যাঁ স্যার। সেখানে টেম্পারেচার কত রাখা হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন এত কম রাখা হয় কেন? আমাদের এখানে তো এভারেজ টেম্পারেচার, তুমি যদি দেখো পশ্চিমবঙ্গ বলো বা ইন্ডিয়াতে বলো, হুম। এভারেজ টেম্পারেচার তো অনেক বেশি। 25 ডিগ্রি টেম্পারেচার তো এভারেজ টেম্পারেচার নয় আমাদের ইন্ডিয়ার। না,
তাহলে এত কম রাখা হয় কেন? মানে 25 ডিগ্রি টেম্পারেচারের বেশি টেম্পারেচার দিলে ওটা সফট হয়ে যাবে এবং অরিজিনাল ভ্যালুটা পাওয়া যাবে না, তার জন্য। হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাইছি। অরিজিনাল ভ্যালু আমাকে তো এরকম গ্রেড পেনিট্রেশন নিতে হবে যেখানে আমার এভারেজ ভ্যালুটাকে স্যাটিসফাই করে ইন্ডিয়ার, তাই না? হুম। 25 ডিগ্রি কি আমাদের ইন্ডিয়ার এভারেজ টেম্পারেচার? না স্যার, মানে তুমি জানো? আমাদের এখানে তো যাই হোক, তুমি আমাকে বলো টেনাসিটি কি? টেনাসিটি টেনাসিটি মানে টেনশনে, এটা একটা প্রপার্টি মেটেরিয়ালের, যেটার সাহায্যে টেনশনে ফ্র্যাকচারটা প্রিভেন্ট করে মেটেরিয়াল। আচ্ছা। আচ্ছা, তুমি তো বেন্টোনাইট দিয়ে কাজ করছো আশা করি, তাই কি? না পলিমার দিয়ে? না স্যার, আমাদের যেহেতু পুরো থ্রু আউট লাইনার দিয়ে হয়, তো বেন্টোনাইট ইউজ করি না, ডাইরেক্ট ওয়াটার দিয়ে ক্লিন করি। এবং যখন কোনো ক্ষেত্রে লাইনারটা মানে ঢুকতে চায় না, তখন বেন্টোনাইট ইউজ করা হয় মাঝে মধ্যে। আচ্ছা, বেন্টোনাইটের কি কি টেস্ট করা হয়ে থাকে? বেন্টোনাইটের আফটার ওয়াশ বা সরি, আফটার ওয়াশ বলছি, বিফোর ওয়াশ, আর যখন আমরা ওয়াশ করছি ডিউরিং ওয়াশ, তখন আমরা হুম। কি কি টেস্ট করে থাকি বেন্টোনাইটের ক্ষেত্রে? স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা হয়, আচ্ছা, আর? ভিসকোসিটি টেস্ট। আর? আর আর একটা টেস্ট করা হয় না, কিন্তু ওটা আইএস কোডে লেখা আছে, পিএইচ এর একটা রেঞ্জ লেখা আছে, ওই টেস্টটাও করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা ভিসকোসিটি মাপি কোন যন্ত্র দিয়ে? বেন্টোনাইটের ভিসকোসিটি আমরা কোন যন্ত্র দিয়ে মাপি? বা ইনস্ট্রুমেন্ট? যন্ত্র বললে আবার অন্যরকম হয়ে যাচ্ছে। ইনস্ট্রুমেন্ট? মার্স ভিসকোসিটি মিটার, এরকম কিছু নাম আছে, আমার এক্সাক্ট মনে করতে পারছি না। আচ্ছা। তো তুমি কোচিতে আছো, তাই তো? হ্যাঁ স্যার। আর তোমার বাড়ি বললে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদ কেন বিখ্যাত? মুর্শিদাবাদ হিস্টোরিক্যাল প্লেসের জন্য বিখ্যাত। এখানে নবাবের উম, আচ্ছা, নবাব মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজটা কখন তৈরি হয়েছিল? ফারাক্কা ব্যারেজটা 1974। আচ্ছা, ফারাক্কা ব্যারেজের ক্যাপাসিটি কত? জানি না স্যার। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ কেন, মানে ইংরেজরা কেন তৈরি করলো? ইংরেজরা নয় স্যার, আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিয়ানরা নিজেরাই গভর্নমেন্ট তৈরি করেছে? করে। হ্যাঁ আচ্ছা, স্যার। কেন করলো ইন্ডিয়ানরা নিজেরা, কেন তৈরি করলো? অ্যাকচুয়ালি হুগলি রিভারে নাব্যতাটা কমে যায়, এবং হুগলি রিভারের সাহায্যে আমাদের ট্রেড হয়, এবং সেটা যেহেতু আহ, এখনো কি হয়? নাব- হ্যাঁ এখনো হয়। তুমি শিওর, মানে ঠিকঠাক বলছো? অ্যাকচুয়ালি ফারাক্কা ব্যারেজটা তার জন্যই করা হয়েছিল। এবার ফারাক্কা ব্যারেজ যেহেতু চালু আছে, তাহলে তার জন্য আমি সেই পার্সপেক্টিভে বলছি যে এখনো ট্রেড হয়। আমি আচ্ছা আমার এক্সাক্ট জানা নেই স্যার। আচ্ছা, আমাদের ভারতের সব থেকে বড় ব্যারেজের নাম কি? আপনার সবচেয়ে বড়। আচ্ছা, তোমার সেকেন্ড চয়েস তো আরবান রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো এখানে তো সুয়েজ ট্রিটমেন্টের কাজ হয়, জানোই তুমি। তোমাকে হ্যাঁ করতে স্যার। হবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টও তোমাকে করতেই হবে। তো হ্যাঁ স্যার। ইনসিনারেশন কি? ইনসিনারেশন হচ্ছে ওয়েস্টটাকে অক্সিজেনের অ্যাবসেন্টে পুড়িয়ে ফেলাটাকে ইনসিনারেশন বলছে। তাই? আচ্ছা, ধরো তোমাকে আহ, মানে ভাগ করতে দিয়েছে হুম। সুয়েজের ভিতরে, ড্রাই সুয়েজ রয়েছে, সেখানে তুমি হুম। অ্যাসেস পেয়েছো, অ্যাস মানে ছাই। তো হ্যাঁ। ছাইটাকে তুমি কোন ক্যাটাগরিতে ফেলবে, কোন সুয়েজের ক্যাটাগরিতে ফেলবে? গার্বেজ বলতে পারি। গার্বেজ বলতে পারো? মানে ছাইটাকে কি গার্বেজ বলা যায়? ডেব্রিজ বলা যেতে পারে। মানে দুটোই বলা যেতে পারে? কনফিউশন আছে স্যার।
ডেব্রিস আর গার্বেজের ভিতর তাহলে পার্থক্য কি হলো? ডেব্রিসটা মানে কনস্ট্রাকশন মেটেরিয়ালের ওয়েস্টেজটাকে ডেব্রিস বলছে, আর গার্বেজ হচ্ছে তাহলে ছাইটা তুমি কনস্ট্রাকশন মেটেরিয়ালের ডেব্রিস বলছো, তাহলে তুমি কি হুম, বলছো এটা মানে কনস্ট্রাকশন সাইট রয়েছে তাকে আগুনে পুড়িয়ে দিলাম, দিয়ে ঝলসে গেল, না তারপরে যেটা বেরিয়ে এলো সেটাকে আমি এখানে বলবো ডেব্রিস? না স্যার, তাহলে? এটা জানা নেই স্যার আমার। আচ্ছা আচ্ছা, ডেব্রিস বলতে ভালো কথা মনে করলে। আচ্ছা, স্যালভেজ ভ্যালু আর বুক ভ্যালুর ভিতর পার্থক্য কি? স্যালভেজ ভ্যালু হলো কোনো একটা কনস্ট্রাকশনকে যখন আমরা ডিমলিশ না করে সেটাকে আবার কোনো অন্য কাজে ব্যবহার করি, তো যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে স্যালভেজ ভ্যালু বলে। আর যদি পুরো ডিসমেন্টাল বা ডিমলিশ করে দিই, দিয়ে সেটাকে বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটা স্ক্র্যাপ ভ্যালু বলে। আর আমি তোমাকে প্রশ্ন কি করেছিলাম? স্ক্র্যাপ ভ্যালু আর স্যালভেজ ভ্যালুর এ আমি কি দুটো কি? তাই প্রশ্ন করেছিলাম তোমাকে? আমি তোমাকে প্রশ্ন করেছিলাম বুক ভ্যালু আর স্যালভেজ ভ্যালুর ভিতর পার্থক্য কি, তুমি আমাকে স্ক্র্যাপ ভ্যালুর অ্যান্সার দিচ্ছ। সরি স্যার, সরি। বুক ভ্যালুটা হচ্ছে আহ, মানে কনস্ট্রাকশন কস্ট থেকে আমি যদি স্যালভেজ ভ্যালুটাকে মাইনাস করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা বুক ভ্যালু বলে। শিওর তুমি? হ্যাঁ স্যার। নাকি আবার ওই গেস করছো? না স্যার, শিওর। ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানে কমপ্লিট করাই যায়। থ্যাংক ইউ স্যার। বলো, তোমার ফিডব্যাক শুনি একটু। খুব কঠিন প্রশ্ন করা হয়েছে তোমাকে? না, কঠিন নয় স্যার, আমাকে আরো ডিটেলে জানতে হবে এগুলো ব্যাপারগুলো। তোমার পাইলিং একটা, তোমার এত বড় একটা জায়গা, ব্রিজ তোমার এত বড় একটা জায়গা, আরো ব্রিজের তুমি বেটার জানবে। যাই হোক, তো পাইলিং তোমার এত বড় একটা জায়গা, পাইলের লোড টেস্ট দেখেছো, তো এগুলো যখন তুমি ওখানে ডেলিভার করতে পারবে তোমার এমনিই চাকরি হয়ে যাবে। জানি না তোমার ডেলিভারি হবে। মোটামুটি 160-এর উপরে থাকবে নাকি? নাম্বার কত আছে? হ্যাঁ, ওইরকম 158 মতো। তাহলে এখানে যদি তুমি একটু ঠিকঠাক মতো তোমার এক্সপিরিয়েন্সটাকে ওখানে ওদেরকে একটু জানিয়ে দিতে পারো, একটু ঠিকঠাক করে বলে দিতে পারো, তাহলেই ভালো নাম্বার পেয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই জায়গাগুলো একটু পড়তে হবে, একটু ঠিক করে পড়ো, হ্যাঁ একটু ডিটেলসে জানো। দরকার হ্যাঁ। হলে একটু ওয়ার্ক মেথোডলজি জোগাড় করো, তোমার যে পুরনো যারা যেখানে ছিলে হুম সেখান থেকে এই জিনিসগুলোকে একটু একটু করে রেডি করো। ব্যাস হুম ওখানে যে ডেলিভার করবে ব্যাস হয়ে যাবে, কারণ ওরা ওখানে পিডাব্লিউডির তো কেউ থাকবেই। এবারে যখন তুমি ওখানে তোমার ব্রিজের এক্সপিরিয়েন্স ওখানে তুমি শো করবে বা পাইলের এক্সপিরিয়েন্স শো করবে, তোমাকে মানে 70-90% মানে প্রথম ইমপ্রেশনটাই তোমার হবে যে তোমাকে ওখান থেকে প্রশ্ন করবে। হুম লাস্টে তোমাকে 2-4টা প্রশ্ন করলে তুমি অ্যান্সার পারলে না, ওগুলো তোমাকে হেজানোর জন্য করবে, যাতে তুমি একটু ডিস্ট্রাক্টেড হও, ভুল করো, সেগুলো তোমাকে ওরা করবে। বাট তুমি হুম যদি ওই প্রথম 60% অ্যান্সার ঠিকঠাক করে দিতে পারো, তাহলে আর মানে কি বলবো, মানে ইউ উইল মেড ইট, তাহলেই তুমি পেয়ে যাবে, ভালো একটা নাম্বার হয়ে যাবে তোমার ওখানে। আর এখন তো অলরেডি তুমি কাজে আছো, প্লাস এত রকমের ব্যাপার রয়েছে। ঠিক আছে, তুমি তোমার প্র্যাকটিক্যাল জায়গাটা তৈরি করো, বাকি আর কিছু তোমাকে তৈরি করার জায়গা নেই। একটু ব্রিজ নিয়ে ডিটেলসে জানো, কত রকমের ব্রিজ হয়, এই জায়গাগুলো একটু তৈরি করো। বা ঠিক আছে। ব্রিজের কি কি টেস্ট হয়, ব্রিজের ক্ষেত্রে কোন রকম ভাবে কাজ হয়, একটু হুম হালকা করে যদি পারো একটু ওয়েল ফাউন্ডেশন নিয়েও পড়ে যাও। হতেই পারে তোমাকে আউট অফ দ্য বক্স কোশ্চেন করলো কিছু একটা। হুম। ঠিকই আছে, ভালো ইন্টারভিউ হয়েছে। গুড। ঠিক আছে। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার।